নমস্কার বন্ধুজনেরা, আমি হচ্ছি ডক্টর সুদীপ্ত দে আর আমি একটা রোবোটিক ক্যান্সার সার্জন আর আমি প্র্যাকটিস করি মেট্রো হসপিটালস দিল্লি এনসিআর এ। এই সিরিজের মাধ্যমে আমি ক্যান্সার পেশেন্টদের আর ওদের পরিবারের লোকেদের জন্য যে ওদের সব থেকে কমন প্রশ্ন থাকে সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করছি। অনেক সময় যারা পেশেন্টরা ওদের ফ্যামিলিরা ডাক্তারের কাছে যায় এই কোয়েশ্চেনের আনসার গুলো ওরা হয়তো জিজ্ঞেস করতে পারে না, তো এই মাধ্যমে আমরা চাই যে এই প্রশ্নগুলোর জবাব আমরা দিই। এটার সঙ্গে সঙ্গে আপনার যদি এই সিরিজটা ভাল লাগে তাহলে যে কোনো ক্যান্সার পেশেন্টের সঙ্গে এই সিরিজটা শেয়ার করা ভুলবেন না। আপনার যদি কোনো আরো প্রশ্ন থাকে তো ওটা কমেন্ট বক্সে জরুর ড্রপ করবেন, আমি ওটার জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা কথা বলবো খাদ্যনালী কিংবা ইসোফেজিয়াল ক্যান্সারের ব্যাপারে। ইসোফেজিয়াল ক্যান্সার দু রকমের হয়, একটা হচ্ছে স্কোয়ামাস সেল ক্যান্সার আর একটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। এই দুটো ক্যান্সারের যে পজিটিভ এজেন্ট হয় কিংবা এই দুটো জিনিস যে ক্যান্সার দিয়ে কজ করা হয়, এই দুটোর পজিটিভ এজেন্টগুলো একটু আলাদা হয়, ট্রিটমেন্টটা একটুখানি আলাদা হয়, কিন্তু আমি বাদে যেরকম বোঝাবো কি মোটামুটি ট্রিটমেন্টটা সেমই হয়। প্রথম কোয়েশ্চেন অবভিয়াসলি যেটা প্রশ্ন অনেকজনই জিজ্ঞেস করে যে আমার এই ক্যান্সারটা হলো কি করে। যেটা স্কোয়ামাস সেল ক্যান্সার হয় সেটা উপরের 1/3 আর মাঝখানের 1/3 যে খাদ্যনালী আছে ওটার মধ্যে হয়। আর এটা করার যে মেইন কজ যেটা হয় সেটা হচ্ছে ধূম্রপান করা আর মদ পান করা। এই দুটো জিনিসে এই স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। অ্যাডিনোকার্সিনোমা আমাদের ইসোফেগাস কিংবা খাদ্যনালীর নিচের পার্টটাতে হয় কিংবা মাঝের পার্টটাতেও হতে পারে। এটা ইউজুয়ালি হয় খুব বেশি অ্যাসিডিটি হওয়ার জন্য, যাদের টক ডেকুর আসে কিংবা অ্যাসিড গলায় উঠে আসে, এটার জন্য আমরা এটাকে রিগার্জিটেশন বলি, আর এটার জন্য আমাদের অ্যাডিনোকার্সিনোমা হতে পারে। সেকেন্ড জিনিস যেটা অনেক পেশেন্টরাই জিজ্ঞেস করে যে আমাদের যে খাদ্যনালীর ক্যান্সার হয়েছে আমরা কতদিন বাঁচবো আর এটা ট্রিটমেন্ট কি করে হবে। তো আমাদের দেশে আপনাকে যেটা বুঝতে হবে যে খাদ্যনালীর ক্যান্সারের যে লক্ষণগুলো হয়, যেটা মেন লক্ষণ যেটা হচ্ছে যে খাবারটা ঠিক করে গলা দিয়ে নিচে নামছে না, ওটা অনেক দিন ধরে ইগনোর করা হয়। আর এটার জন্যই যে ক্যান্সারটা হয় ওটা ইউজুয়ালি আমরা স্টেজ 3 কিংবা 4-এ পাই। আমরা যেসব ক্যান্সারগুলো আপনি যদি আমার অন্য ভিডিওগুলো শুনে থাকেন, আমরা 5 ইয়ার সার্ভাইভাল কিংবা 5 বছর পেশেন্ট বাঁচছে কিনা সেটার উপরে কাউন্ট করি। স্টেজ 3-তে এই 5 ইয়ার সার্ভাইভাল অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 40%-এর মধ্যে হয়। আর এটাই যদি স্টেজ 4 হয়ে যায়, যেটাতে ক্যান্সারটা সব জায়গায় স্প্রেড হয়ে থাকে, তো এটাই 10%-এর কাছে নেমে আসে। এটাই যদি আমরা দেখি জাপানের মতো দেশে, যেখানে ওদের কাছে একটা স্ক্রিনিং প্রোগ্রাম আছে, ওদের ওখানে ওরা স্টেজ 1 আর স্টেজ 2 ক্যান্সার খুঁজে পায়, যেখানে ওটার 5 ইয়ার সার্ভাইভাল যেটা আমরা বলছি ওটা 70 to 80%, কিংবা এই ক্যান্সারটারই স্টেজ 2-তে 5 ইয়ার সার্ভাইভাল যেটা আমরা বলি এটা 50 থেকে 60% পর্যন্ত হতে পারে। এবার এটার জিনিসটা যেটা আমাদের জিজ্ঞেস করা হয় যে আমরা এই ক্যান্সারটার আগে কি করে লক্ষণ জানবো, তো খাবার খেতে যদি প্রবলেম হয় কিংবা খাবার খাওয়ার সময় যদি খুব বেশি অ্যাসিডিটি হয় কিংবা রাত্রির বেলা খুব বেশি অ্যাসিডিটি হয়, গলায় অনেক অ্যাসিড উঠে আসে, তার সঙ্গে সঙ্গে যদি কাশি খুব বেশি দিন ধরে আসছে যেটা গলার অ্যাসিডিটির সঙ্গে বেড়ে আসছে, এইসব জিনিসগুলো দিয়ে আমাদের দেখার খুবই দরকার। আর আপনাকে এবার আমরা কথা বলবো খাদ্যনালী ক্যান্সারের যে ডায়াগনোসিস করার জন্য কি কি টেস্ট আর ইনভেস্টিগেশন করা হয় আর এটার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা কি করা হয়। খাদ্যনালীর ক্যান্সার জানার জন্য একটা এন্ডোস্কোপি করা হয়, যেটা একটা টিউব আপনার খাদ্যনালীর মধ্যে ঢালা হয়। এটার সঙ্গে সঙ্গে খাদ্যনালীটাকে ভেতর থেকে কিরকম দেখতে আর পেটটাও কিরকম করে দেখতে ওটাকে জেনে নেওয়া যায়। এটার সঙ্গে সঙ্গে আমরা ওটার থেকে কটা বায়োপসি নিয়ে নিই, যেটা ক্যান্সারটা কনফার্ম করাতে হেল্প করে। এটার সঙ্গে এন্ডোস্কোপি দিয়ে মাঝে মধ্যে একটা ছোট আল্ট্রাসাউন্ড প্রোব দিয়েও আশেপাশের লিম্ফ নোড থেকে এফএনএসিও নেওয়া যায়, এটাকে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড বলে। এরপরে আমরা একটা সিটি স্ক্যান করাই চেস্ট ক্যাভিটির আমাদের, সেটা থেকে জানা যায় যে ক্যান্সারটা কতটা স্প্রেড করেছে আর ক্যান্সারটা কোন খানটাতে আছে। এটার সঙ্গে সঙ্গে আমরা একটা পেট সিটিও করাই, যেটা আমাদের জানায় যে ক্যান্সারটা পুরো বডির মধ্যে কোন কোন জায়গায় ছড়িয়ে আছে। এবার আমরা কথা বলবো চিকিৎসার। এতে সার্জারি, কিমোথেরাপি, রেডিওথেরাপি আর ইমিউনোথেরাপি সবকটাই ইউজ করা হয়। যদি ক্যান্সারটা খাদ্যনালীর মাঝখানটাতে কিংবা নিচের পার্টটাতে থাকে তাহলে এটাতে সার্জারি মেইন ট্রিটমেন্ট হয়। এটার সঙ্গে সঙ্গে আমরা কিমোথেরাপি আর রেডিয়েশন থেরাপিও দিই।
আর এই ক্যান্সারটাকে তারপরে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু সার্জারিটা এর মধ্যে একটা মেইন জিনিস দাঁড়ায়, এটাতেই যদি ক্যান্সারটা ওপরের পার্টটাতে থাকে খাদ্যনালীতে, তাহলে সার্জারি করা খুবই ডিফিকাল্ট হয়। এটাতে আমরা ইউজুয়ালি কিমো রেডিয়েশনের একটা কম্বিনেশন দিই, আর এটা যদি ফেল হয় তারপরে আমরা সার্জারি করার চিন্তা করি। আমি যে আগে বলেছিলাম যে দুখানা ক্যান্সারের একটু ট্রিটমেন্টটা আলাদা আছে। তো এতে স্কোয়ামাস সেল কার্সিনোমা যেটা হয়, এটাতে আগে কিমো রেডিয়েশন দেওয়া হয়, তারপরে সার্জারি করা হয়, আর তার সঙ্গে ইমিউনোথেরাপিও দেওয়া যায়। এটাই যদি অ্যাডিনোকার্সিনোমা হয় তাহলে কিমোথেরাপি দেওয়া হয় আগে, তারপরে সার্জারি করা হয়, আর তারপরে আবার কিমোথেরাপি দেওয়া হয়। এবার আমরা সার্জারিতে আসি, আর এটাতে বোঝার চেষ্টা করি যে সার্জারিটা কি করে হয়। ইসোফেগাস ক্যান্সারের সার্জারিটা দুনিয়ার একটা সব থেকে বড় আর কঠিন সার্জারি হয়। এটাতে আমাদের যে চেস্ট ক্যাভিটিটা আছে সেটাকে খোলা হয়, পেটটাকে খোলা হয়, আর এটার মধ্যে থেকে আমাদের যে পাকস্থলীটা আছে কিংবা স্টমাকটা আছে ওটাকে নিয়ে গিয়ে গলার মধ্যে জুড়ে দেওয়া হয় ইসোফেগাসটা বার করার পরে। এই সার্জারিটার অনেক কটা প্রবলেমস আছে, অনেক কটা কমপ্লিকেশনসও আছে, কিন্তু এই সার্জারিটা এখন আমরা রোবট দিয়েও করছি। রোবট দিয়ে করার জন্য এই সার্জারিটার পরে যে আপনার হসপিটালে থাকার সময়টা থাকে ওটা অনেক কমে যায়, ব্যথাটাও অনেক কমে যায়, আর আপনি তাড়াতাড়ি আপনার রিকভারিও করতে পারেন। এবার আমরা কথা বলবো ইসোফেজিয়াল ক্যান্সার সার্জারির রিকভারি আর কমপ্লিকেশনস এর ব্যাপারে। পেশেন্টরা আমাদের জিজ্ঞেস করে যে এই সার্জারিটার পরে আমাদের রিকভারি কতদিনে হবে, আমরা কবে খেতে পারবো। তো আমরা সার্জারি 10 দিন পরে একটা টেস্ট করি, যেটাতে আমরা একটা ডাই পেশেন্টকে খাইয়ে দেখি যে আমরা যে জোরটা লাগিয়েছি গলার মধ্যে সেটার মধ্যে কোনো লিক হচ্ছে না। এটা আমরা 10 দিনের পরে করি সার্জারির পরে। তারপরে আমরা হয়তো মুখ দিয়ে জল খাওয়া অ্যালাউড করি। 10 দিনের আগে আমরা একটা টিউব পেটে লাগিয়ে রাখি, যেটাকে জেজুনোস্টমি বলি, যে যত খাবার আর যত নিউট্রিশন হয় ওটা দিয়ে দেওয়া হয়। এটা ইউজুয়ালি 2 থেকে 3 দিনের মধ্যে আমরা স্টার্ট করে দিই, তারপরে এটা চলতে থাকে 3 থেকে 4 সপ্তাহের কাছাকাছি। যদি জয়েন্টটা ঠিক থাকে, যেটাকে আমরা অ্যানাস্টোমোসিসও বলি, এটা যদি ঠিক থাকে তাহলে সেমি সলিড খাবার যেরকম কি খিচুড়ি, দালিয়া এগুলো দেওয়া হয়, আর এরপরে সলিড খাবার শুরু করা হয়। সার্জারির পরে যদি ট্রেডিশনাল ওয়েতে আমরা যদি ওপেন সার্জারি করি তাহলে আইসিইউতে 1 থেকে 2 দিন স্টে থাকে, তার সঙ্গে সঙ্গেই হসপিটালে স্টে মোটামুটি 7 থেকে 14 দিন পর্যন্ত থাকে। এটাই যদি রোবোটিক সার্জারি দিয়ে করা হয়, আইসিইউ স্টেটাও কমে যায়, আর এর সঙ্গে সঙ্গে যে হসপিটালে স্টেটাও আছে সেটা অ্যাপ্রক্সিমেটলি 7 দিনের মতো হয়ে যায়। রোবোটিক সার্জারি বলতে আমি দুটোই, মিনিমাল অ্যাক্সেস সার্জারি আর রোবোটিক সার্জারি জানাচ্ছি এখানে। এটার সঙ্গে সঙ্গে যে সার্জারি কমপ্লিকেশন হতে পারে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন যেটা হতে পারে সেটা হচ্ছে চেস্ট ইনফেকশন কিংবা নিউমোনিয়া। কেন কি চেস্টে একটা ইনসিশন নেওয়া হয়েছে, ওটাতে ব্যথা হয়, ব্যথার জন্য আমরা শ্বাস ঠিক করে নিতে পারি না, এটার জন্য নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। এটা আবার মিনিমাল অ্যাক্সেস কিংবা রোবোটিক সার্জারি দিয়ে কম হয়, কেন কি যে ইনসিশনের সাইজগুলো যেগুলো থাকে ওগুলো খুব কম থাকে, এই জন্য ব্যথাটা কম হয়। এটার সঙ্গেই আরো যে কমপ্লিকেশন হতে পারে, কেন কি ইসোফেজিয়াল সার্জারি কিংবা ইসোফেজেক্টমি একটা বড় সার্জারি হয়, রেগুলার যত বড় সার্জারি আছে ওগুলোর যে কমপ্লিকেশন থাকে, যেরকম হার্টের প্রবলেম, পায়ে রক্ত জমে যাওয়া, এগুলো সব কমপ্লিকেশন সাথে সাথে হতেই পারে। এটার সঙ্গে আরো যে ডিফিকাল্ট কমপ্লিকেশন গুলো যেগুলো হয় সেটা হচ্ছে যে আমরা যে জয়েন্টটা লাগিয়েছি সেটা যদি লিক করে, এটা যদি লিক করে তাহলে আমরা এরপরে খাবার দিয়ে মুখ দিয়ে বন্ধ করে দিই, আর খাবারগুলোকে আমরা জেজুনোস্টমি দিয়ে দিই, তাহলে এটা রিকভার করে, আর তারপরে আমরা খাবার আবার শুরু করতে পারি। এটার জন্যই আপনি ইসোফেজিয়াল সার্জারি যখনই করাবেন খুবই এক্সপিরিয়েন্সড ক্যান্সার সার্জনের দিয়ে করাবেন, যাদের অনেক ভলিউম আছে, যারা অনেক এই সার্জারিটা বছরে করছে, যাতে যে কমপ্লিকেশন যেগুলো হবে সেগুলো ওরা ম্যানেজ করতে